প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে চলমান মামলা শেষ পর্যায়ে একটি মামলা, এরপরে আরো অসংখ্য মামলা রয়েছে। সে মামলাতে অসংখ্য আসামি রয়েছে, বিশেষ করে যারা সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক, তারা সেই মামলায় আসামি। শেখ হাসিনার মামলায় শেষ প্রান্তে এসে রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ, উৎকণ্ঠার সঙ্গে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে। এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। 1973 সনে যে আইনটি করা হয়েছিল, সে আইনটির উদ্দেশ্যটা ছিল মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা, সেটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। এবং সেই আইনটাকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছিল যে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের জন্য যে আইন, এটাকে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। একমাত্র চূড়ান্ত জাজমেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা ছাড়া। অর্থাৎ যুদ্ধ অপরাধটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল যে যেন তেন উপায়ে অর্ডিনারি অন্যান্য মামলার মতো বা আইনের মতো যেন এটার যথেচ্ছাচার ব্যবহার না হয় সেজন্য। এবং এই বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে তার ম্যান্ডেটই ছিল, ইস্তেহার এটা ছিল যে আমি বিচার করতে চাই, আপনারা আমাকে সমর্থন করেন কিনা। একইভাবে আইন প্রণয়নের সময়ও বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে এই আইন পাশ করেছিলেন। দুইটা পার্ট, একটা হলো আইন পাশ করার সময় জনপ্রতিনিধিরা পাশ করেছে, দ্বিতীয়ত বিচার কার্যক্রমের সময়ও নির্বাচনী ইস্তেহারে এই বিচারের কথা উল্লেখ করে জনগণের রায় নিয়ে বিচার কার্যক্রমের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছিলেন। এখন 2024 সালে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে ওই যে 71-এর পরাজিত শক্তি, যারা অপমান মেনে নিতে পারে নাই পরাজয়ের, দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যাদের বিচার করেছিলেন তারা, এবং তাদের স্বার্থান্বেষী যে ব্যক্তিরা যারা সেদিন বিচারের মুখোমুখি হয়েছিলেন, তারা সম্মিলিতভাবে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম চালু করেছে। এটা সবাই আপনারা জানেন। এখন একজন আইনজীবী হিসাবে আমার কাছে অনেকেই অনেক কথা জানতে চেয়েছেন যে রায় হয়ে গেলে তারপর কি হবে। আমি প্রথম বিশ্বাস করি ম্যান প্রপোজ গড ডিসপোজ নামক একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটার বাংলা হয়, মানুষ চিন্তা করে, পরিকল্পনা করে, কিন্তু বাস্তবায়নের সিদ্ধান্ত হয় কিন্তু সৃষ্টিকর্তার থেকে। মানুষ পরিকল্পনা করলেই, চিন্তা করলেই, প্রস্তাব করলেই হয় না। এটা বাস্তবায়নের সিদ্ধান্ত, নিষ্পত্তির সিদ্ধান্ত দেন সৃষ্টিকর্তা, পরম করুণাময়। আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন। এটা হলো একটা ধর্মীয় বিষয়, আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম। আইনজীবী হিসাবে বলবো, এই যে বিচার প্রক্রিয়াটা, এইটা সম্পূর্ণরূপে ম্যালাফাইডি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যালাফাইডি ভিশিয়েটেড এভরিথিং। অসৎ উদ্দেশ্য যদি কোনো কিছু করা হয়, সব কিছুকে ভিশিয়েট করে, বাতিল করে দেয়। এটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট, পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য এই বিচারিক সিদ্ধান্ত যে ম্যালাফাইডি ভিশিয়েটেড এভরিথিং, অসৎ উদ্দেশ্যে যা কিছু করা হবে সবকিছু বাতিল বলে গণ্য হয়। তৃতীয়ত আরেকটি প্রবাদ আছে, আরেকটি প্রচলিত কথা আছে ইংরেজিতে, ভয়েড ইনএভিটেবল, অর্থাৎ যা শুরু থেকেই, বিগিনিং থেকেই যা অবৈধ এবং বাতিল। বাংলাদেশে 2024 সালে কোনো যুদ্ধ হয়নি।
এবং যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালকে নতুন করে কনস্টিটিউট করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে, যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করে তাদের রিলিজ করে দিয়ে বিচারের আয়োজন যারা করেছিলেন তাদের বিচারের জন্য যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, বিচারক নিয়োগ করা হয়েছে, প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে, এই সম্পূর্ণটা অবৈধভাবে হয়েছে, বেআইনিভাবে হয়েছে, অসৎ উদ্দেশ্য হয়েছে এবং মূল আইন সহ সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে হয়েছে। ফলে একেবারে শুরু থেকেই এটা অকার্যকর, অবৈধ, বেআইনি হিসাবে গণ্য হবে। এবং কাদের এখানে বিচার হবে সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একজন যুদ্ধ অপরাধীর মামলার আপিলে পূর্ণাঙ্গ আপিল বিভাগ উল্লেখ করে বলেছেন যে এই আইন এবং এই বিচার ব্যবস্থা, এই ট্রাইব্যুনাল সবটি গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এখনো বহাল আছে, সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে। সুপ্রিম কোর্টের দেওয়া রায় আইনের মতো শক্তিশালী দিক নির্দেশনা, অর্থাৎ আইন তৈরি হয় কয়েকটা প্রক্রিয়ায়। একটা হলো দীর্ঘদিনের রেওয়াজ থেকে, একটা সংসদের মাধ্যমে, আর একটা থ্রু দি জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট বাই দি হায়ার জুডিশিয়ারি, অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় এখনো বলবৎ আছে। কিভাবে আছে সেটা আমি এখন বলবো না। যখন সময় আসবে তখন দেখাবো যে কি পরিমাণে অকল্পনীয়ভাবে অবৈধ সমস্ত প্রক্রিয়ার ভিতর থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে, অগ্রসর করা হয়েছে, হয়তো শেষ করা হবে। সর্বশেষ যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে স্ববিরোধী। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা মানুষ খুনের দায়ে সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের দায় বহন করবেন, এটা সরকার পক্ষের আর্গুমেন্ট। কিন্তু মানুষ যারা খুন করছে তারা নিজেরাই পাবলিকলি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন, আমরা পুলিশকে মেরেছি, আমরা খুন করেছি। রাষ্ট্রীয় সহিংসতা, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যারা করেছেন তারা নিজেরাই বলতেছেন, আমরাই এটা করেছি। আর একজনাকে পরিত্রাণ দেবার কথা বলে, দায় মুক্তি দেবার কথা বলে রাজসাক্ষী বানানো হয়েছে। কোন সাক্ষী যদি নিজের সুবিধার জন্য কোন সাক্ষ্য দেয়, আইনে সেই সাক্ষ্যের কোনো মূল্য নেই। এই সাজানো বানোয়াট নাটকীয় বিচার প্রক্রিয়া এবং যদি এর মধ্য থেকে কোনো রায় প্রদান করে, আমি বলবো আতঙ্কিত হওয়ার, আশঙ্কাগ্রস্ত হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। একদিন এই ট্রাইব্যুনাল তো শেষ কথা না, এর উচ্চ আপিল ফোরাম রয়েছে, জনগণ রয়েছে, সবচেয়ে বড় আদালত জনগণের, যেখানে রাস্তাঘাটে প্রতিটি মানুষ চিৎকার করে বলে এটা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি, শেখ হাসিনাতে আমাদের আস্থা, তিনি আমাদের উন্নত করেছিলেন, তিনি আমাদের নির্ভরতার জায়গা। সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন। মনে রাখবেন, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি। বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, টেকেনি। শেখ হাসিনাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য অন 11-এ সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। আমার সৌভাগ্য, সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম, পারেনি। শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে,
সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, কিছুই করতে পারেনি। সেজন্য শুরুতে বলছিলাম, পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে, সিদ্ধান্ত বাস্তবায়নের এখতিয়ার আল্লাহ রব্বুল আলামিনের। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা দখলের চেয়েও বড় টার্গেট ছিল শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করা। আল্লাহ রক্ষা করে দিয়েছেন। মনে হয় যেন আল্লাহ তার গায়েবী শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা শেখ রেহানাকে রক্ষা করেছেন। তারা বেঁচে আছেন, ভালো আছেন। ওই কাগজে রায়, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এমন সময় আসবে যখন এই সমস্ত ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনার যারা ডিজাইন করেছেন, জনতার আদালতে শুধু না, আইনের আদালতেও তাদের একদিন বিচার হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই। যদি কোনো রায় ঘোষিত হয়, ক্যাপিটাল সেন্টেন্সও দেয়, কেউ আতঙ্কিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। শেখ হাসিনা কিন্তু মৃত্যুঞ্জয়ী, দীপ্ত চেতনার মানুষ, দৃঢ় শক্তিশালী মানুষ, আত্মবিশ্বাসী মানুষ, দেশপ্রেমিক মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে। আমি বলছি না যে কোথাও কিছু হয়নি, কিন্তু আমি তাকে কাছের থেকে দেখেছি। একজন দেশপ্রেমী, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ, প্রাণ অফুরন শক্তির অধিকারী। তার দূরদৃষ্টি রয়েছে। আল্লাহ তাকে যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই তিনি দেশ ও জাতির কল্যাণে আবারও সেবা করার সুযোগ পাবেন। এটা লক্ষ কোটি মানুষের মতো। কয়েকদিন আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় মানে বেশ বড় সড়ো আগুন ধরছে, এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হলো, এটা বলা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে। এবং কখন একজন লোক মানে আপনার বাই এয়ারের জিনিসপত্র আনে, যেটা নাকি খুব জরুরি কিছু জিনিসপত্র আনে, মেশিনারি জানে, অনেক কিছু আনে। তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে। সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এর হিসাব কেউ নেই। কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন এ পর্যন্ত, তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না। আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল, তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম, এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় 4-5টা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, এবং ওদের আসলে মনে হলো শুরুতেই যদি আগুনটা নিভানো যেত তাহলে কিছুই হতো না। কিন্তু ওই ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই, অমুক গেট বন্ধ, তমুক গেট বন্ধ, ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। এই যে অনিয়মগুলো, তো এইগুলো কি অন্য কোনো দিকে ইঙ্গিত করে কিনা? এগুলো আসলে কি হচ্ছে? না, এটা খুব সিগনিফিকেন্ট। মানে ধরুন পরপর ঘটলো তো, একদিন পরপর আপনি মিরপুরের ঘটনা দেখেন, কেমিক্যাল গুদাম দেখেন, নর্মাল কোনো আগুন না। একটা গার্মেন্টস এ হলে ঠিক আছে, গার্মেন্টসটা পড়লো, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল। তারপরে চট্টগ্রাম ইপিজেডে দেখেন মেডিকেল কেমিক্যাল, এবং মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো 17 ঘন্টা। চট্টগ্রামে, ঢাকায় মিরপুরে লাগলো আপনার লম্বা সময়, 16 জন মারা গেল। এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না, এখানেও সেই মানে অনেক দিন পড়ে থাকা যে কেমিক্যাল, সেই কেমিক্যালে আগুন লাগার কারণেই এইরকম ভয়াবহতা। এবং দীর্ঘ 27 ঘন্টা পর আজকেই বোধহয় মানে আগুনটা পুরোপুরি নিভল। আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে। তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না, এটা আমি পরিষ্কার না।
সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ, সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না, কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম। এর কোনো রাজনৈতিক সূত্রতা আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায়, আপনি মিরপুরের কথা বাদ দেন, আপনি ইপিজেড এর মতন এলাকায়, তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না, এটা তো খুব আশ্চর্য ব্যাপার। যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত জ্বলবে না, এক জায়গা থেকে সূত্র হয়, তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না? মানে এমন তো না যে গভীর রাতে লাগছে, তাও না, বেলা আপনার 2:30টার সময়, রাইট। 2:30টার সময় দিনে দুপুরে হইলো, সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না। এটা অদক্ষতা। আপনি এখন ষড়যন্ত্র বলতে পারেন, নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে তাই মুক্ত হয়ে যায়, কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা, এটা তো মানে সাংঘাতিক রকম মানে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে কত বড় মানে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি। যে এমন একটা জায়গায়, তারপর দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং, কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল। এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয়, আমরা দেখি আন্তর্জাতিক ভাবে। আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে, বন্ধ হয়ে গেল মূল। আর ঢাকায় কত বিপজ্জনক, বহির্বিশ্বের সাথে যোগাযোগের মানে রাজধানীর যোগাযোগের একটা মাত্র বিমানবন্দর, আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি, ব্যাংককে 2টা বিমানবন্দর আছে এবং 2টাই আন্তর্জাতিক। তা আপনি তেজগাঁও আপনার ছিল, সেটা আন্তর্জাতিক ছিল, সেটাকে আপনি শেষ করে দিলেন। মানে কত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন ওই তেজগাঁর এয়ারপোর্টের কোনো খবরই নেই। ওখানে কিছুদিন আগেও, আজকে 10-12 বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানামা করতো, এখন সেটাও নাই। সেটার অস্তিত্ব আছে কিনা জানি না। এখন ওই এক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা বিমান বাহিনীও ব্যবহার করে, সাধারণ পরিবহনে ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট, কিন্তু আপনার এই যে এক ধরনের নাশকতা শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা, যার একটা সূত্র পাওয়া যায়, সেইগুলো কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে? একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, সবগুলোকে প্রলম্বিত করা, বিঘ্নিত করা, অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয়, তেমন একটা পরিস্থিতি তৈরি করছে। আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে, ট্রেনটা মিস করছে। সেটা কি ছিল? প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব, এবং অনেক কিছু করছে, কিন্তু সেই আসল জিনিসটা যেটা, নির্বাচনটা কবে হবে, নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে, তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউস আকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন, কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট সহকারী, সহকারীর সহকারী, এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থ খরচ, যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে, কত ব্যয় হইতো একটা বিদেশ সফরে, তার কোনো তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না। কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয়, সে কারণে ওইটাও বলেন। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন তো, এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতেই বললো সবাই সম্পদের হিসাব দিবে, সম্পদের হিসাব জানে কে? দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড, তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সবাই বিশেষজ্ঞ, সবার মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে, তারা মানে জাতির প্রয়োজনে আসছে। এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না, কি দুর্ভাগ্যজনক। তাহলে যারা রাজনীতি করে, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায়, তো তারা না হয় দেয় না, একটা যুক্তি থাকতে পারে, কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না। মানে কি স্বচ্ছতা, কি জবাবদিহিতা? না, একটাই যুক্তি, যে হিসাব দিলে ধরা পড়ে যাবো যে সে একটা চোর, আর কোনো যুক্তি দেখি না। এক্স্যাক্টলি। এবং দেখেন আপনি অন্য কোনো
ইভেন 1/11-এর সময়ও যারা সরকার চালাইছে সেই সরকারের মানে যারা মানে ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই। আর এখানে দেখেন ওরা তো 2 বছর ছিল, আর এরা 1 বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে, যেগুলোর আবার তদন্তও হচ্ছে না। তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে তারা বিগত আমলের কি তদন্ত করবে, কি নির্দেশনা দেবে? আমি দেখতেছি একটা মন্ত্রণালয়, আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো? একটা মন্ত্রণালয়ের শ্বেতপত্র আছে? কতগুলি মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই রিয়া হাই, গত 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল, এত ধ্বংস হইলো, এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো। একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে। আপনি এমন একটা সরকার, যে সরকার কোনো দৃষ্টান্ত না রেখে চলে যাবে, মানে তারা তো একটা কিছু মডেল দিবে, কি মডেল দিবে? উনাদের মডেল একমাত্র যে তারা ব্যতিক্রম ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের। এখন দেখা গেল জোড়াতালি, এনসিপি অভিমান করতেছে, আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো, আচ্ছা 4 দলে করতেছে স্বাধীনতার ঘোষণাপত্র, আছে ওইটাও নাও, গণফোরাম নাও, ওইটা একটা নাও, ওরটা নাও, নিয়ে আপনি সবগুলি মিলে বলেন যে এই হচ্ছে সংস্কার। এটা হইলই না, আজব ব্যাপার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে আরেকটা কথা বলি। এটা হলো কি, অনেকে বলতেছে যে এই সরকার তো যেমন ধরেন আপনার আমাদের যে সমুদ্র পোর্ট, যেটা নাকি সম্পূর্ণভাবে লাভজনক একটা পোর্ট ছিল, তারপরে সেটা নেভির হাতে দিল, নেভিটাকে আরো লাভ করলো, মানে আরো লাভ দেখালো, তারপরেও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায়। কিভাবে এই বিদেশের কাছে দিল, কোনো টেন্ডার হলো কিনা না হলো, আমার মনে হলো ভালো অতএব দিয়ে দিলাম, এই যে একটা পদ্ধতি। এখন অনেকে আমাকে মনে করতেছেন এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো, এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে এইটারও নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে, এরকম বলা হচ্ছে। এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলার দেখবেন, সালমান এফ রহমানের ম্যাক্সিমাম জি। থেকে শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি, যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি, কিন্তু বিদেশি। তো তো এই ইউনূস সাহেবও অনেকটা তার সরকারেরও এরকম মডেল, যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সব বিদেশ থেকে হয় প্রবাসী বাংলাদেশি, না হয় বিদেশি এনে ভরায় ফেলা, এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে, তারা মডেল এ করবে। মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক, এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো। শেখ হাসিনার সময় মহিউদ্দিন চৌধুরী সেও আন্দোলন করলো, বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা, আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য, আগে সেটা দেখা হোক, দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিই, তারা সেইটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য, এবং এটাই হবে দেশের একটা মর্যাদা। কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে, যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো দক্ষতা নেই, যা কিছু সম্ভব সব বিদেশিরা। এটা একটা অদ্ভুত, এইটা হলো, এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি সংস্কার হয়, এটা যদি হয়, তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে। আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকলো কোথায়? এটা হলো প্রশ্ন। জি। আর আমি এখন শেষ প্রশ্ন আপনি করতে যাচ্ছি, এগুলোতে নানা প্রসঙ্গ আসছে। সর্বোপরি যেটা নিয়ে মানুষ আসলে উদ্বিগ্ন, মানুষ সবাই যেখানে যেখানে যাবেন সবাই একটা প্রশ্নই করে, দেখা হলে পরে, ভাই নির্বাচন কি হবে? আবার যখন বলে হ্যাঁ হবে, এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো এই যে প্রশ্ন, এই যে দুটো অবধারিত প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার এখন এই চিন্তাটা কি? আসলে কি নির্বাচন হবে? হইলে কি ফেব্রুয়ারিতে হবে? দেখেন, দুইটা প্রশ্ন। একটা হলো আপনি 10 জন মানুষকে বলেন ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে। আরেকটা প্রশ্ন করবেন যে ভাই নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আমার ধারণা যদি 10 জনকে জিজ্ঞাসা করেন 9 জনই বলবে যে না ভাই সেটা হবে না। তাহলে দেখেন কত বড় বিপজ্জনক। একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে, আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা
মানে শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এটা কেউ মনে করে না। কেন মনে করে না? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না। বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের আহ, মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে, সেখানে 80 জন ছিল। আপনি বলেন সিলেটের কয়টা আসন? 8টা 10টা, মানে 80 জন। তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো 4জন 5জন 6জন 7জন করে হলো মনোনয়ন প্রত্যাশী। এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য, এবং সবাই যার যার মতন শক্তিমত্তা প্রদর্শন করবে, এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে। এইটা তো একটা দিক গেল। তারপরে জামাতের আহ, জামাত হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী। যত আগায় আসতেছে জামাত, তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে। কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে অর্ধশতাধিক আপনার আহত হয়েছে। সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার 3.5 মাস আগে, আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখনো পর্যন্ত মব চলতেছে। আপনি মবটা ঠেকানো গেল না। প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে, কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়। তারা কোন রকম দায়সারা গোছের কাজ সারতেছে। এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে। তাহলে কত আর্মি আছে? 300 আসনের নির্বাচন, আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন? এইটা মানে অসম্ভব ব্যাপার। তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, বলা হয় যে পিআর ছাড়া নির্বাচন যাব না, তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে? এই কারণে মানুষের মধ্যে ধারণা যে না, যেই ক্যাচাল লাগতেছে তাতে মনে হয় নির্বাচন সময় মতো হবে না, এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ। এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে। এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত 3টা যে গোলমেলে নির্বাচন 14, 18 এবং 24, তার বাইরে একটা ভালো নির্বাচন হবে, এইরকম কিন্তু আশাবাদ মানুষের মধ্যে নেই। অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মুস্তফা ফিরোজ নির্বাচন নিয়ে আশাবাদী হতে পারছেন না, অথচ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সগর্বে একাধিকবার বলেছেন যে এই দেশের মানুষকে উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন। মুস্তফা ফিরোজকে ডক্টর, এখন এই রাজনীতি কি যতটুকু রাজনীতি আমরা দেখি, রাজনীতি কি ততটুকুই? এর পেছনে যে বিভিন্ন মানুষের যে ঘটনা, বিভিন্ন সেক্টরে যে ঘটনাগুলি, সেগুলো কি রাজনীতিকে প্রভাবিত করে না? অথবা সেগুলোর উপর নির্ভর করেও কি রাজনৈতিক ঘটনাবলী প্রবাহিত হয় না? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে। আপনি দেখবেন কিছুদিন আগে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, এবং এই নির্বাচনের ফলে দেখা গেল যে ছাত্র শিবির বিপুল ভাবে বিজয়ী হলো, এবং এই ছাত্র শিবিরের বিজয়কে কেন্দ্র করে জামাতে ইসলামী কিন্তু নড়েচড়ে বসলে তারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। তার মানে ছাত্র সংসদের নির্বাচনে কিন্তু রাজনীতিকে প্রভাবিত করছে আমাদের দেশে। ছাত্ররা কি ভাবছিল অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমাদের স্বাধীনতা সংগ্রামেও ছাত্রদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এই ছাত্রদের ভূমিকাটা নিয়ে আজকে কথা বলার জন্য ডক্টর হেলাল হোসেন ঢালিকে আমন্ত্রণ জানিয়েছি, এই কারণে যে উনিও ওখানেও ছাত্র পড়ান। ওখানে যাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়াতেন। পার্থক্যটা কি? জনাব হেলাল হোসেন ঢালি, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি দেখছেন? ওখানে তো আপনি বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছেন। ছাত্র রাজনীতি কি ওখানে আছে? থাকলে কিভাবে আছে? অথবা ছাত্রদের মন মানসিকতা বা কি? তারা সমাজ গঠন নিয়ে কি চিন্তা করে? ওরা কিভাবে করে? আমাদের এখানে এরা কিভাবে করতো? আম, যেহেতু রাজনীতি নিয়ে কথা শুরু করেছেন, আমি ছাত্র রাজনীতি প্রসঙ্গেই শুরু করি। প্রথমত আমি যেটা দেখেছি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, এখানে ছাত্র সংসদ আছে, কিন্তু ছাত্র সংসদগুলো সম্পূর্ণই স্বতন্ত্র। তাদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের যে
আহ, ছাত্রদের যে সংগঠন, যে ইউনিয়ন, সেটা বেশ শক্তিশালী। তারা তাদের যে কোনো দাবি বা দরকার তারা ঠিকই প্রশাসনের সাথে কথা বলে আদায় করে নিচ্ছে। সেখানে ছাত্রছাত্রীদের বিশেষ দরকার, যেমন বিশেষ চাহিদা সম্পন্ন কোনো ছাত্রছাত্রী যদি অ্যাকোমোডেশন দরকার হয়, তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়ার দরকার হয়, সেইগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে তারা কিন্তু সোচ্চার। তারা এবং যথাযথ প্রক্রিয়ায় তারা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত গ্রহণ আম, কমিটিগুলো আছে, প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ এবং প্রণয়নকারী কমিটিগুলো আছে, তাদের সাথে ঠিকই তারা নেগোসিয়েশন করে তাদের জায়গাটা আদায় করে নিচ্ছে। তো সেখানে আমি বলবো যে এখানে ছাত্র ছাত্রীরা অবশ্যই সচেতন তাদের অধিকারের ব্যাপারে। রাষ্ট্রের কোনো বিষয়ে যখন আসে, তখনও তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে বা ব্যক্তিগত সম্পৃক্ত থেকে তারা তাদের মতামত দিচ্ছে বা তারা ব্যক্তিগতভাবে সম্পৃক্ত। এবং সম্প্রতি আমরা দেখেছি, বিশেষ করে গত আম, কয়েক 2 বছর ধরে যখন গাজায় হামলা হলো, তখন কিন্তু ছাত্ররা বেশ, মানে বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, তাদের যে দাবি দেওয়া সংক্রান্ত রাজনীতি, তার বাইরে এসে তারা একটা রাজনৈতিক অবস্থান নিয়ে, বেশ শক্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প গঠন করলো। বিশেষ করে ম্যাকগিল আমরা দেখেছি ক্যাম্প স্থাপন করেছে এবং ব্যাপক নাড়া দিয়েছে তারা ম্যাকগিল প্রশাসনকে। এবং সেখানেও আমরা দেখেছি যে যে ম্যাকগিল বিভিন্ন আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে, মানে এদের ক্যাম্পগুলো কিভাবে ওঠানো যায়। সুতরাং ছাত্ররা এখানে বরাবরই সচেতন, তাদের অধিকারের জায়গায় সচেতন। নিয়মিত বিষয়গুলোতে তারা দলীয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে এরা সম্পৃক্ত নয়, কিন্তু যখন জাতীয় বা আন্তর্জাতিক কোনো বিষয় এসছে, আমরা দেখেছি তারা আবার অংশগ্রহণ করেছে। আচ্ছা, এখানে একটা কথা, যে আমাদের এখানে যেরকম একটা নির্বাচন হয় ছাত্র সংসদের, ওখানেও কি সেভাবে নির্বাচন হয়? সত্যি কথা কি, এখানে নির্বাচন হয়, কিন্তু এখানে নির্বাচন যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ের সবার সবার কান পর্যন্ত যায়ও না। এমনকি এখানে ব্যাপারটা এরকম যে জাতীয় নির্বাচনও যখন হয়, এই মুহূর্তে চলছে এখানে মিউনিসিপ্যালিটি নির্বাচন, আমরা বুঝতেও পারি না। মাঝে মধ্যে হয়তো আহ, দুই একটা পোস্টার দিয়ে যায়, প্রার্থীরা আসে, বা কখনো কখনো হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি। কিন্তু মানে জাতীয় নির্বাচনও তেমন ভাবে আমরা দেখি না যে লোকজন খুব বেশি বিষয়টা নিয়ে কথা বলছে বা সরব। নীরবে যেরকম ঘটে যায় নির্বাচন, কিন্তু লোকজন কিন্তু তাদের দাবি দেওয়ার ব্যাপারে বা খুবই সচেতন। যেমন এখনো কিন্তু শিক্ষকেরা রাস্তায় তারা কিন্তু আন্দোলন করছে অ্যালবার্টায়। কয়েক বছর আগে কিন্তু আপনার কিবেকেও আন্দোলন করেছে শিক্ষকেরা। অর্থাৎ তারা কিন্তু ঠিকই তাদের যখন কোনো বিষয় আসছে, তাদের ইউনিয়ন কেন্দ্রিক তারা দাবি উত্থাপন করছে এবং সেটা নিয়ে নেগোসিয়েশন করছে। কিন্তু যখন নির্বাচন হচ্ছে, তখন আমরা কিন্তু এরকম, আমরা যেরকম বাংলাদেশে যেরকম একটা উৎসব একটা দেখি যে মাইক বাজছে, গান বাজছে, লোকজন, একটা নির্বাচন পাড়ার দোকান থেকে শুরু করে, ইভেন এবার ডাকসু নির্বাচন, আমি দেশে না কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খেয়াল করেছি যে মানে যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত না, এমনকি যে কখনো হয়তো বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিষয় নিয়ে হয়তো চিন্তা করে না, তাকেও দেখেছি ডাকসু নির্বাচন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেগুলো নিয়ে বেশ চিন্তিত, মানে সরব এবং চিন্তিত। তো এখানে একটা বড় পার্থক্য আমি খেয়াল করছি। আপনি কি এটা কখনো দেখেছেন? আমি জাস্ট, আপনি যে কথাটা বললেন যে ডাকসু নির্বাচন নিয়ে, আপনি কি এটা চিন্তা করতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের আজ ডাকসু নির্বাচন, অথবা ডাকসু নির্বাচনে অমুকের জয় হলো, শিবিরের জয় হলো, এটা জাতীয় দৈনিকের প্রথম পাতার লিড নিউজ হয়? এটা কি আপনি ওখানে ভাবতে পারেন? এখানে অবশ্যই এটা ভাবা যায় না, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন হয় তার একটা ঐতিহাসিক ভিত্তি অবশ্য আছে। ভিত্তিটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে, মানে ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যতটা সক্রিয় ভূমিকা পালন করেছে, অর্থাৎ জাতীয় পরিবর্তনগুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে অবদান, এতটা সক্রিয় অংশগ্রহণ বা অবদান
পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয় আছে। তো সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এখনো সারা দেশের মানুষের একটা কৌতূহল কাজ করে। কিন্তু যেটা হয়েছে যে এর একটা ঐতিহাসিক বাস্তবতা বা ভিত্তি থাকলেও যেটা হয়েছে গত 50-55 বছরে, যে ছাত্রদের কাছে মানুষের যে চাহিদা বা শিক্ষকদের কাছে মানুষের যে চাহিদা বা শিক্ষকদের যে ভূমিকা ছিল ওই সময়গুলোতে, উত্তাল দিনগুলোতে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী হয়ে উঠছে, সেই সময় শিক্ষকরা যে ভূমিকা পালন করেছেন বা শিক্ষকরা তাদের ব্যাপারে যতটা সচেতন ছিলেন, শিক্ষকরা যতটা শিক্ষকই ছিলেন তখন, এখন কিন্তু দিনে দিনে শিক্ষকেরা কিন্তু আর শিক্ষক থাকেননি। আমি অনেককে জানি যে যারা কিন্তু শিক্ষক হয়েছেন শিক্ষক হওয়ার জন্য না, শিক্ষক হয়েছেন কিন্তু তারা শিক্ষক হয়ে তারা মূলত অন্য কিছু হতে চেয়েছেন, এটাকে তারা একটা মাধ্যম হিসেবে নিয়েছেন। তো যার কারণে আমরা দেখি যে হ্যাঁ, ঐতিহাসিক ভিত্তি আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শুরু করে ছাত্ররা কি ভাবছে, শিক্ষকেরা কি ভূমিকা নিচ্ছে, তার প্রতি দেশের মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা রয়ে গেছে ঐতিহাসিকভাবে। কিন্তু ছাত্ররা এবং শিক্ষকেরা সেই জায়গাটা ধরে রাখতে পারেননি বা রাখেননি, এবং সেটা কেন রাখেননি তার অবশ্যই আরও একটা অবশ্যই আরো অনেকগুলো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। কিন্তু মানে এখনকার যেই বক্তব্যটা, মূল বিষয়টা আমি বলতে চাই যে ছাত্ররা এবং শিক্ষকেরা একটা, তাদের প্রতি যে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই জায়গা থেকে এত আগ্রহ, কিন্তু বাস্তবিক সেই জায়গাটা নেই, সেই জায়গাটার একটা পরিবর্তন চলে এসছে। যে কথাটা আপনি বললেন যে শিক্ষকদের যে ভূমিকাটা নিয়ে বলেন, আমাদের এখানে, আপনি তো এখানে যেহেতু এখানে এক সময় শিক্ষকতা করতেন, তো শিক্ষকদের যে রাজনীতিটা আমাদের এখানে চলছিল, দীর্ঘদিন ধরে চলছে। অনেকে শিক্ষক রাজনীতিটা যে যতটা নাকি আপনার কারণ ক্ষমতাসীন দল অথবা বিরোধী দলের সঙ্গে তারা যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে এবং মানে তাদের কর্মকাণ্ডে চিন্তা ভাবনায় তার প্রতিফলনও ঘটছে, নিয়োগের ক্ষেত্রে হচ্ছে। তো এটা কি, ওখানে আপনি কি দেখেন, ওখানে যে কি দেখলেন? এখানেও শিক্ষক রাজনীতি আছে। সেটা কিরকম রাজনীতি? সেটা হচ্ছে শিক্ষক ইউনিয়ন, তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। কিন্তু তাদের কিন্তু কোনো, ঠিক ছাত্র রাজনীতির মতোই, তাদেরও সরাসরি কোনো দলের সাথে সম্পর্ক নেই। হয়তো ব্যক্তিগতভাবে অনেক শিক্ষক তার একটা রাজনৈতিক অবস্থান আছে, এবং আমাদের ম্যাকগিল থেকেই জাস্টিস মিনিস্টার হওয়ার ঘটনা আছে। কিন্তু কখনো উনি এই ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদের দল, যেটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত, এরকম কোনো দলই নেই, বা উনি ওরকম কোনো বিষয় তখন করার চেষ্টাও করেননি। এমনকি কয়েকদিন আগে যখন একজন শিক্ষক আম, গাজা ইস্যুতে হামাসের পক্ষে একটা মন্তব্য লিখলেন, তখনও তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি বিভিন্ন বিষয়গুলো নেওয়া হলো, কিন্তু আমরা সরাসরি রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখি না। বাংলাদেশের রাজনীতিতে ইভেন আমিও ছিলাম, যে বিষয়টা খেয়াল করেছি যে শিক্ষক রাজনীতি থাকাটা দোষের না, এটা থাকতেই পারে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে শিক্ষক রাজনীতি এতটা দলীয়ভাবে সম্পৃক্ত হয়ে পড়েছে, দলের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে, যে এটা যেমন আপনার বাংলাদেশ আওয়ামী লীগ আগারগাঁও শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ আজিমপুর শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, এর বাইরে আহ, অন্য কিছু মনে হয় না। সেই চরিত্রটা, শিক্ষক রাজনীতির যে স্বতন্ত্র একটা রূপ যেটা থাকার কথা ছিল, সেই চরিত্রটা হারিয়েছে। এবং যার হম। কারণে আমরা কিন্তু দেখি যে শিক্ষকদের এই যে আমরা এখন যে এত অবমূল্যায়ন দেখছি, বিশেষ করে 5ই অগাস্টের পরে 2024-এর, আমরা যে দেখছি যে শিক্ষকদের, অবশ্যই সেখানে আমাদের অবক্ষয়, সামাজিক অবক্ষয় আছে। পাশাপাশি আমার কাছে মনে হয় একজন শিক্ষক হিসেবে এই দায় আমারও। আমিও আমার ওই ভাবমূর্তি আমি রাখতে পারিনি বা তৈরি করতে পারিনি, যেখানে হয়তো আম, ছাত্ররা সামনে এসে থমকে যাবে আমাকে কিছু বলার আগে। কিন্তু অবশ্যই এর মধ্যে রাজনীতিকরণও আছে, মানে শিক্ষকদেরকে এখন অনেকটা রাজনৈতিকভাবেও উপস্থাপন করা হচ্ছে, সেই বিষয়টিও আছে। মানে অর্থাৎ এটা একটা সামগ্রিক একটা যে পরিবর্তন, আমাদের যে শিক্ষকরা যেমন তাদের ঠিক শিক্ষক সত্তা নিয়ে আহ, বেঁচে থাকতে পারেননি আমি বলবো, বা শিক্ষক সত্তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি, এ, সেই একটা ফলাফল আজকে আমরা নেতিবাচকভাবে দেখছি। এটা খুবই, আমি আমি যেহেতু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, আপনি তো আপনার সময় দেখেছেন। আমি আরেকটু আগে
আমরা কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের যে ব্যাপারটা, যেমন ধরেন এখন যেটা হলো, এই নতুন সরকার এসে ভিসি গুলিকে সরিয়ে দিল, সব ভিসিদের সরিয়ে দিলেন, দিয়ে নতুন কিছু ভিসি নিয়োগ করলো। কিন্তু কি প্রক্রিয়া নিয়োগ করলো? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো ভিসি নিয়োগের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, আছে না? সেই প্রক্রিয়া কিন্তু কোথাও অনুসরণ করলো না। সবাই যার যার পছন্দ অনুযায়ী, কেউ শিবিরের, কেউ বিএনপির, আর যেখানে যার শরীরে যতটুকু বিন্দু মাত্র আওয়ামী লীগের গন্ধ থাকলে তাকে সরিয়ে দাও। তো যা ছিল আগে, আগে কি হতো, বিএনপি হলে হতো না, শিবির হলে তো হতোই না, আওয়ামী লীগের লোক হতে হতো। প্রধানমন্ত্রী উনি নিয়োগ করলেন, উনি কাকে চান না চান, এই যে মানে বিশ্ববিদ্যালয়ের উপর যে রাজনীতির, প্রশাসনের অথবা সরকারের যে প্রভাবটা, এটা আগেও ছিল, আমরা কিন্তু এটা এখনো দেখছি সরকার যাকে পছন্দ করছেন তাকে এনে বসাই দিচ্ছেন। তো ওইখানে আপনাদের ওখানে কি ভিসি নিয়োগটা, প্রশাসন নিয়োগটা কি এইভাবে হয়? না, প্রশ্নই আসে না। এখানেও যথাযথ কমিটির মাধ্যমে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিক্ষক ভিসি নিয়োগের প্রক্রিয়া যেমনটা আমরা দেখছি এমনটা হওয়ার কথা না। এখানে কিন্তু আহ, সিনেটের মধ্য দিয়ে, এবং সেখানে শিক্ষকেরাই নির্বাচিত করবেন, তার মাধ্যমে আসার কথা। কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা দেখছি যে কোনো কারণে অনুসরণ করা হচ্ছে না। তো সুতরাং মানে নিয়মতান্ত্রিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো এমন নিয়ম আছে যে ঠিক আছে, এর সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ত থাকবে না বা হস্তক্ষেপ নিয়ম তো থাকবে না। সব বিশ্ববিদ্যালয়ে আছে, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ, নিয়ম আছে। কিন্তু সেটা ফলো করা কিন্তু হচ্ছে না। এই যে নিয়মটা ফলো করা হচ্ছে না, এটা নিয়ে তো কেউ কোনো উচ্চবাচ্যও করছে না, আমি সেই কথাটা বলছি। উচ্চবাচ্য তো কেউ করা উচিত না, এটা কি মানে এভাবে হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে নিয়োগ করা হলো, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো পড়াননি, ওনাকে এনে নিয়োগ করা হলো, এবং কে নিয়োগ করলো কেউ জানে না, কিন্তু সরকার নিয়োগ করে দিল। এটা কি সিনেটের মাধ্যমে হয়েছে? হয়নি তো। না, তাহলে কিভাবে হলো? না, এর সাথে তো অবশ্যই আমাদের যে রাজনৈতিক, আমরা যে বলছি যে এক ধরনের সবকিছুতে রাজনীতি জড়িয়ে যাওয়া, বা রাজনীতিতে রাজনীতি গিলে ফেলা, তার একটা প্রভাব। আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একদম ক্যাডার ভিত্তিক দখল দেখেছি। আমরা 2000 সম্ভবত 1 সালে যখন ক্ষমতার পরিবর্তন ঘটলো, আওয়ামী লীগ থেকে বিএনপিতে ক্ষমতায় গেল, তৎকালীন সম্ভবত অধ্যাপক আনারুল্লাহ চৌধুরী, উনি একদম ক্যাডারের মতো ভিসি পদটা দখল করলেন। আমরা যেটা শুনেছি যে উনি সরাসরি তখনকার ডক্টর আজাদ চৌধুরী, উনি তখন আসনে বসা, ওনার পেছনে গিয়ে ওনার দলবল নিয়ে গিয়ে উনি বললেন যে আপনি এখন থেকে আর ভিসি না, আমি ভিসি। তারপরে উনি বসে, তারপর সম্ভবত উনি ফাইল টাইল পাঠালেন, একদম ইয়া দখল করার মতো, হাট বাজার দখল করার মতো করলেন। উনি অবশ্য পরবর্তী 3 মাসের বেশি টিকতে পারেননি, এক ধরনের শামসুন্নাহার মুভমেন্টকে কেন্দ্র করে, শামসুন্নাহারের একটা ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে উনাকে সরে যেতে হয়। কিন্তু আমরা এই দৃষ্টান্ত দেখেছি যে এক ধরনের সরাসরি, এবং যেহেতু মূল দায় আসলে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি, মানে আমরা রাইট। যে কোনো কিছু ব্যক্তি নির্ভর করে ফেলানোর কারণে, এবং এক ধরনের দলীয়করণ করার কারণে আমরা প্রতিষ্ঠান যেহেতু তৈরি হয়নি। আর প্রতিষ্ঠান তৈরি না হলে কি হয়, সবাই চায় যে যেহেতু ব্যক্তি নির্ভর, দল নির্ভর, সেই দল এবং ব্যক্তির আশ্রয় থেকেই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে সে পৌঁছাতে চায়। এর মধ্যে যে অনেকেই যারা ভিসি হয়েছেন, তারা যে অনেকে যোগ্য না তা না, কিন্তু তারাও একই পথে ভিসি বা প্রভিসি হয়েছেন, কারণ কি এই পথ ছাড়া তাদের বিকল্প ছিল না। এমনটাও ঘটেছে। আবার এই পথের কারণে অনেকে যারা তাদের আত্মমর্যাদা বিসর্জন দিতে চাননি, কিন্তু তারা আরো অনেক যোগ্যতর ছিলেন, তারা কিন্তু আর এদিকে আসেননি। তো যার জি। কারণে প্রতিষ্ঠান, মানে মূল কারণটা হচ্ছে, যে প্রশ্নটা আপনি করলেন, যে মূল কারণটা আমরা আসলে প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি, যে যে কোনো কিছুর যে একটা প্রাতিষ্ঠানিকীকরণ, সেটা আমরা করতে পারিনি। তো এটা কি এই যে প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি বলবো, নাকি প্রতিষ্ঠান তৈরি করতে দেওয়া হয়নি? আহ, প্রতিষ্ঠান ছিল, দেখেন, আপনি বললেন তৈরি করতে পারিনি, কিন্তু আমাদের এখানে তো প্রতিষ্ঠান ছিল আগে। এই দেশে এই বিশ্ববিদ্যালয়ে তো প্রাতিষ্ঠানিক ভাবে সবকিছু হতো, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছেন। এখন তাত্ত্বিক আলোচনায় যেতে হবে যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়। কেননা মানে আমরা শুধু রাজনীতিবিদদের দোষ দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমি কার কাছে আমার সাবজেক্ট, আমি কার কাছে আমাকে নতজানু করছি, মানে আমাকে সাবমিট করছি, আমি কার কাছে সাবজেক্ট হচ্ছি, যেটা ফুকো বলেছেন যে আমার ক্ষমতা নির্ভর করছে যে আমি, মানে সাবজেক্ট টু হু। আমি যদি এখন অ্যাজ এ শিক্ষক আমি একজন রাজনীতিবিদের সাবজেক্ট হয়ে যাই। আমি একটা ঘটনায় গিয়েছি, আপনাকে বলি, আমরা শিক্ষক অবস্থায় বিভিন্ন বাংলাদেশে দাওয়াত পেয়েছি। একটা ঘটনায় গিয়েছি আমি শিক্ষক হিসেবে, আমি এক জায়গায় আমার আসন আমি নিয়েছি। এক রাজনৈতিক ব্যক্তিত্ব এসে আমাকে
কোনো কারণে তখন জুনিয়র এবং ইয়াং টিচার হিসেবে হয়তো প্রথমে উনি বুঝতে পারেনি, আমাকে সরাসরি প্রশ্ন করে বসলেন, আপনি এখানে কেন বসেছেন? তো যখন আমি আমার আমার পরিচয় দিলাম, উনি তখন তাৎক্ষণিক নিজেকে সামলে নিয়ে, যেহেতু রাজনীতিবিদ ওনারা হারতে চান না, তখন বললেন, আপনি জানেন বড় বড় প্রফেসররা আমার পেছনে ঘুরে বেড়ায়। এই যে যে বড় বড় প্রফেসররা আমার পেছনে ঘুরে বেড়ায়, এই কথাটা বলার উনি এভিডেন্স ছাড়া কিন্তু বলেননি। কারণ এই যে বড় বড় প্রফেসররা ওনার পেছনে ঘুরে বেড়ায়, সুতরাং রাজনীতিবিদেরা যে এটাকে করেছেন, সাপোজ আমি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বলছি, এটা কিন্তু একক মানে ক্ষমতা রাজনীতিবিদদের না যে তারা এটা করতে পেরেছেন। এটা বরং আমি আমার ক্ষমতাকে কম্প্রোমাইজ করেছি। আমি আমার ক্ষমতাকে কম্প্রোমাইজ করে আমি সাবজেক্ট হয়েছি একটা একটা পদের, একটা পজিশনের সাবজেক্ট হয়ে আমি আমাকে সাবমিট করেছি রাজনৈতিক নেতৃত্বের কাছে, যেটা আসলে করার কথা না। সুতরাং এটা রাজনীতিবিদরাই করেছেন তা না, এটা আমরাই করেছি, শিক্ষকরাই করেছে। আমরা সাবজেক্ট হয়েছি আমার ওই পদের কাছে, আমরা সাবজেক্ট হয়েছি ওই পদ যে ডিস্ট্রিবিউট করবে তার কাছে। না, তাহলে সুতরাং ঠিক আছে, তাহলে তো আপনি মানে প্রতিষ্ঠানটাকে দোষ দিতে পারি না। আমরা প্রতিষ্ঠানটাকে তো আমরা নষ্ট করেছি। হ্যাঁ, আমি আমরা সেটাই বলতে আমি বলছি। বলছি না রাজনীতিবিদ, আমরা রাজনীতিবিদ বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, অথবা দেশের জনগণ বলেন, প্রতিষ্ঠানটাকে তো আমরা নষ্ট করেছি। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানটা প্রত্যেকটা, তো ছিল। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, আপনি যদি ইভেন আপনি, আমরা যে বলছি যে ধরেন আমাদের বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের পুলিশ, সবকিছু, প্রত্যেকটা জায়গায় আমরা যদি প্রত্যেকের যেই দায়িত্ব বন্টনগুলো সেগুলোর এবং প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিভাগই যদি নিজেরা নিজেদেরকে সাবজেক্ট করে না ফেলতো, তাহলে তো তারা তাদের মতো করে কাজ করতে পারতো। যখনই তারা সাবজেক্ট করে ফেলছে তাদেরকে, তখন রাজনীতিবিদরা, সুতরাং তারা তো সুযোগ নিতে চাইবেই। যে কোনো রাইট। সেটা তো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। মানে আমি আমি তাকে বরং দোষ দিতে পারবো না, কারণ একটা রাজনৈতিক দলের যা বৈশিষ্ট্য, তারা তারা সেটা করার চেষ্টা করবে, বরং তারা সফলভাবে তারা সেটা করেছে। তাদেরকে আমরা বরং প্রশংসা করা উচিত যে তারা সেটা সফল হয়েছে। বরং প্রতিষ্ঠানগুলোর সাথে যারা যুক্ত, শিক্ষকেরা, পুলিশ, আর্মি বা ইভেন বিচার বিভাগ, তারা বরং তাদের জায়গাটা ঠিক রাখতে পারেনি। মানে তারা তাদের নিজ নিজ দায়িত্বটা পালন করতে পারেনি। হ্যাঁ, এবং আচ্ছা, বাংলাদেশের আমি ইতিহাস। জি বলুন। বরং এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বরং একটা মানে অন্য প্রশ্নই করি শিক্ষাঙ্গনের বাইরে। সেটা হলো যে আপনি তো বাইরে থাকেন, আমার ধারণা মানে নিয়মিতই দেশ সম্বন্ধে খবর রাখেন। আর এখন তো সব গ্লোবাল হয়ে গেছে, এখানে কিছু একটা ঘটার সঙ্গে সঙ্গে আপনারাও জেনে যান। তো দেশের যে অবস্থা বর্তমানে চলছে, আপনি কি মনে হয়, আপনি কি মানে আগের তুলনায় মানে অধিকতর খুশি, নাকি মনে হচ্ছে যে আশাবাদী, নাকি একটু হতাশ হয়ে যাচ্ছে? আচ্ছা, মানে আমি আগে পরের তুলনা সরাসরি না বলে আমি যেটা বলবো, যে যে কোনো দেশের, আমি যদি অন্য কয়েকটা উন্নত দেশের ধারাবাহিকতা খেয়াল করি, কতগুলো ধাপ আছে। যেমন আমরা দেখি যে যে দেশগুলো প্রথমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তো যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, অবকাঠামোগত উন্নয়ন ঘটে, এবং যখন অবকাঠামোগত উন্নয়ন ঘটে, তার পরের ধাপটাই চলে যায় সাংস্কৃতিক পরিবর্তনে। তো আমার কাছে মানে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আমরা অর্থনৈতিক উন্নয়নের একটা জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম, এবং আমাদের অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে। এখানে অনেক দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের অনেক অবকাঠামোগত আমরা উন্নয়ন খেয়াল করেছি। এখন আপনি যদি একটা স্বাভাবিক, একটা সাধারণ পরিবারকে কেন্দ্র করে যদি চিন্তা করেন, যে একটা পরিবার যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সে চায় তার পরিবারে শিক্ষা আসুক, তার পরিবারে একটু সংস্কৃতি মনা হয়ে উঠুক, অন্যান্য নান্দনিক বিষয়গুলো যুক্ত হোক। তো বাংলাদেশ সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছিল, কিন্তু আমরা তো এখনো উপনিবেশ, বলা যায় যে এক ধরনের উপনিবেশবাদের মধ্যেই আছি। তো সেই জায়গার হস্তক্ষেপ আলটিমেটলি আমাদের সেই গতিকে থমকে দিয়েছে। এটা সম্পূর্ণ আমার পর্যবেক্ষণ এবং আমার বিশ্লেষণ, যে সেই জায়গাটা থমকে দিয়েছে। তো যদি আমরা এখান থেকে আবার দ্রুত দ্রুত ব্যাক করতে না পারি, অর্থাৎ যদি আমরা দ্রুত রাজনীতিবিদদের হাতেই আসলে দেশটাকে না দিতে পারি। আমাদের রাজনীতিবিদদের অনেক সমালোচনা আছে বা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমাবদ্ধতা, আমরা যেটাকে বলেছি সেটাকে আমাদেরও দায় আছে, কিন্তু সেই দায় এবং সীমাবদ্ধতাকে স্বীকার করেই আমরা যত দ্রুত আমাদের দেশটাকে রাজনীতিবিদদের হাতে নিয়ে আসতে পারবো, তত দ্রুত আমাদের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা আমার ধারণা আবার লাইনে চলে আসবে। আদারওয়াইজ আমার মনে হয় যে এটা অনেক বেশি দেরি হয়ে যাবে। মানে ইতিমধ্যে যেটা
আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই এক ধরনের ইন্টারাপশন হয়েছে। সেই ইন্টারাপশনটা দ্রুত আমাদের কাটিয়ে উঠতে হবে দেশ রাজনীতিবিদদের হাতে দিয়ে, কারণ তারা মানুষের সাথে আরো দ্রুত এবং ঘনিষ্ঠভাবে, তারা যদিও ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে অনেকটাই, কিন্তু তবুও তাদের কিছুটা হলো জনসংযোগ বা যোগাযোগ আছে সাধারণ মানুষের সাথে, যেটা হুম, অন্যদের নাই। আমরা যেটা বলি সিভিল সোসাইটি, হ্যাঁ তারা সমালোচনা করবে, তারা দেখিয়ে দিবে রাজনীতিবিদদের সমস্যাগুলো, তারা বলবে, তারা প্রতিষ্ঠানগুলো তৈরি করার ব্যাপারে বলবে, কিন্তু তাদের হাতে রাষ্ট্র, এটা কখনো নিরাপদ মনে হয় না।